হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল লোগোস বায়ো। আজকে আমরা স্কুল সার্ভিস কমিশনের আয়োজিত এসএলএসটি সেকেন্ড এসএলএসটির জন্য যে প্রিপারেশন নিচ্ছিলাম সেখান থেকে 11-12 বায়োলজির যে সিলেবাস রয়েছে আমাদের, সেখানে যে জুলজি পোর্শন, সেই জুলজি পোর্শনের যে সাইটোলজি পার্ট রয়েছে, সেই সাইটোলজি পার্টের ওখান থেকে আমরা নিউক্লিক অ্যাসিড যে অংশটা রয়েছে, তো সেই নিউক্লিক অ্যাসিড নিয়ে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিতে যারা নতুন আছো তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, যাতে করে আমি রেগুলার তোমাদের যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো প্রোভাইড করতে পারি। যে সিলেবাসের যে টপিকগুলো রয়েছে আমি চেষ্টা করছি রুটিন ওয়াইজ তোমাদের সেই ভিডিওগুলো প্রোভাইড করার জন্য। সপ্তাহে অন্তত 3টে দিন আমি তোমাদেরকে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করতে চাইছি, শুক্রবার, মঙ্গলবার এবং তার সঙ্গে সঙ্গে হয়তো রবিবার বা শনিবার কোনো একটা দিন আমি তোমাদেরকে ভিডিওগুলো প্রোভাইড করার চেষ্টা করছি। ওকে, তো শুরু করা যাক। আজকে আমরা পড়বো নিউক্লিক অ্যাসিড। কী জিনিস নিউক্লিক অ্যাসিড? না, সজীব কোষের যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের ভেতরে এক ধরনের অ্যাসিডিক জৈব পদার্থ, সেটাকে আমরা বলছি নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিড প্রথম আবিষ্কার করেন ফিশার বলে একজন বিজ্ঞানী 1869-এর দশকে। ফিশার পুজের কোষ থেকে নিউক্লিয়াস এক্সট্রাকশন করার সময়, নিউক্লিয়াস নিষ্কাশন করার সময় এই ধরনের জৈব বস্তু আবিষ্কার করেন। নিউক্লিয়াস নিষ্কাশন করার সময় এই নিউক্লিক অ্যাসিড আবিষ্কার করেন এবং এই নিউক্লিক অ্যাসিডের উনি নাম দেন তখন নিউক্লিন। এই নিউক্লিক অ্যাসিডের উনি নাম কি দেন? নিউক্লিন। একটু ইতিহাসটাও আমরা জেনে নিই, অনেক সময় সব জায়গা থেকে প্রশ্ন দিয়ে দেয়। তারপরে মোটামুটি 1889-এ ফিশারেরই ছাত্র অটম্যান এর নামকরণ করেন নিউক্লিক অ্যাসিড। জৈব বস্তু নিউক্লিক অ্যাসিড নামকরণ করেন। তো আমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে যে নিউক্লিক অ্যাসিড নামকরণ কে করেন? সেটা হচ্ছে অটম্যান নিউক্লিক অ্যাসিড নামকরণ করেছিলেন। তো এই নিউক্লিক অ্যাসিড দেখা গেছে দু রকমের অ্যাসিড হয়। নিউক্লিক অ্যাসিড মূলত ডিএনএ এবং আরএনএ দ্বারা নিউক্লিক অ্যাসিডটা গঠিত হয়। ডিএনএ এবং আরএনএ দ্বারা আমাদের নিউক্লিক অ্যাসিডটা গঠিত হয়। তো আমরা এই ডিএনএ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব, তার ধর্ম, তার প্রপার্টিজ, বৈশিষ্ট্যগুলো এবং ডিএনএ কীভাবে গঠিত হয় এবং আরএনএ কত প্রকারের হয়, আরএনএ স্ট্রাকচারগুলো নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো ডিএনএ এর ফুল ফর্ম আমরা সবাই জানি, ডিঅক্সি রাইবোজ শর্করা কেন বলছি, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, যা কিনা ডিঅক্সি রাইবোজ শর্করা দ্বারা গঠিত হয়। ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। অন্যদিকে আরএনএর ফুল ফর্ম আমরা জানি রাইবো নিউক্লিক অ্যাসিড। তো এই ডিএনএ কী কী উপাদান দ্বারা গঠিত হয় আমরা খুব ছোটোবেলায় 9-10 লেভেলে এগুলো পড়েছি, সেটা আমরা আগে জেনে নিই। 1 নম্বরে হচ্ছে ডিঅক্সি রাইবোজ শর্করা। তার সঙ্গে থাকে আমাদের ফসফরিক অ্যাসিড এবং এর সঙ্গে থাকে আমার নাইট্রোজেনযুক্ত ক্ষারক বা বেস, N2 যুক্ত নাইট্রোজেনযুক্ত ক্ষারক। এই নাইট্রোজেনযুক্ত ক্ষারকগুলোকে আবার আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করেছি। এক ধরন হচ্ছে পিউরিন আর এক ধরনের হচ্ছে পিরিমিডিন। পিউরিন আর পিরিমিডিন পরস্পরের পরিপূরক, একদম বেসিক লেভেলে পড়া। পিউরিনগুলো হচ্ছে অ্যাডেনিন এবং গুয়ানিন, এগুলো আমরা জানি, তবুও আলোচনা করে নিচ্ছি। অ্যাডেনিন ও গুয়ানিন। অন্যদিকে পিরিমিডিন হচ্ছে থাইমিন ও সাইটোসিন। ডিএনএ হলে পারে, এটা যদি আরএনএ হতো তাহলে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকতো। থাইমিন এবং সাইটোসিন। আচ্ছা, এখানে আমি আরএনএ করছি না, তবুও লিখে দিই অর ইউরাসিল যদি আরএনএ হয়, ইউরাসিল যদি এটা আরএনএ হয়। ওকে, তো এই হলো আমার ডিঅক্সি রাইবোনিউক্লিক যে অ্যাসিড রয়েছে, সেই রাইবোনিউক্লিক অ্যাসিডের আক্ষরিক অর্থে গঠনগত উপাদান। এগুলো কি? এগুলো হচ্ছে গঠনগত উপাদান।
এই গঠনগত উপাদানগুলো সম্পর্কে এবার বিস্তারিতভাবে জানবো আমরা। গঠনগত উপাদান, চলে আসি ডিঅক্সি রাইবোজ শর্করা। এটা কি জিনিস? এটা একটা 5 কার্বনযুক্ত শর্করা বা পেন্টোজ শর্করা। এটি হচ্ছে পেন্টোজ শর্করা। কি থেকে তৈরি হয়? রাইবোজ শর্করা থেকে তৈরি হয় ডিঅক্সি রাইবোজ শর্করা। রাইবোজ শর্করা থেকে তৈরি হয় ডিঅক্সি রাইবোজ শর্করা। তাহলে রাইবোজ শর্করা, তার গঠনটা আমরা জেনে নিই। রাইবোজ শর্করা 5 কার্বনযুক্ত শর্করা এবং এটা ফিউরানোজ বলয়ের মাধ্যমে গঠনচিত্র অঙ্কন করা যায়। এই রকম CH2OH থাকবে CH2OH এখানে OH। এটা হচ্ছে আমার রাইবোজ শর্করা। এবার এইখান থেকে আমার তৈরি হবে ডিঅক্সি রাইবোজ শর্করা। 1 প্রাইম, 2 প্রাইম, 3 প্রাইম, 4 প্রাইম, এটাকে 5 প্রাইম বলি। আমরা কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশন পড়েছি, রাইবোজ শর্করার স্ট্রাকচার সেখানে আমরা করেছি। প্রাইম বলা হয় কার্বনের পজিশনগুলোকে। তাই এবার 2 নম্বর কার্বনের OH গ্রুপের থেকে একটা অক্সিজেন বেরিয়ে যাবে, এই জন্য এটাকে বলা হয় ডিঅক্সি। একটা অক্সিজেন বেরিয়ে যাবে, অক্সিজেন কি হবে? বেরিয়ে যাবে। তাহলে স্ট্রাকচারটা কিরকম হয়ে যাবে রাইবোজ শর্করার? আমার OH, এখানে একটা OH, CH2OH আর এখানে একটা OH। তাহলে 1 প্রাইম, 2 প্রাইম, 3 প্রাইম, 4 প্রাইম, 5 প্রাইম, 5টা কার্বন রয়েছে। এটাই হয়ে গেল আমার 2 প্রাইম ডিঅক্সি রাইবোজ শর্করা। এটা কি বলা হয়? 2 প্রাইম ডিঅক্সি রাইবোফিউরানোজ। কেমন? আচ্ছা, ফসফরিক অ্যাসিড, তার সংকেত কি? ফসফরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H3PO4। ফসফরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H3PO4। তো আমরা ফসফরিক অ্যাসিডের সংকেতটা এখানে করে নেব। স্ট্রাকচারটা, ফসফরাসের যোজ্যতা 5, পেন্টাভ্যালেন্ট, OH, 5টে হাত থাকবে ফসফরাসের। দেখো H3 হয়ে গেছে, P হয়েছে একটা, অক্সিজেন 4টা রয়েছে, H3PO4। এটা হয়ে গেল আমার কার স্ট্রাকচার? ফসফরিক অ্যাসিড। ওকে, নেক্সট আমরা করব নাইট্রোজেনযুক্ত ক্ষারক অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন এর রাসায়নিক গঠন। তো রাসায়নিক গঠনগুলো করার জন্য আবার আমাদেরকে অ্যাডিনিনের রাসায়নিক নামগুলো মাথায় রাখতে হবে। অ্যাডিনিনের রাসায়নিক নাম হচ্ছে 6-অ্যামিনোপিউরিন। আচ্ছা, অন্যদিকে গুয়ানিনের রাসায়নিক নাম হচ্ছে 2-অ্যামিনো 6-অক্সোপিউরিন। থাইমিনের রাসায়নিক নামটা আমরা করে নেব, যেহেতু এখানে ডিএনএ করছি তো ইউরাসিল নেব না আমরা। থাইমিনের রাসায়নিক নাম হচ্ছে 2,4-ডাইঅক্সো 5-মিথাইল পিরিমিডিন। কেমন? আচ্ছা, এদিকে হচ্ছে সাইটোসিনের রাসায়নিক নাম হবে 2-অক্সো 4-অ্যামিনো পিরিমিডিন। ওকে, এইভাবে করে নিয়ে আমরা এবার রাসায়নিক স্ট্রাকচারগুলো করব। তো এখানে আমরা ইরেজ করে দিই। এখানে আমরা এবার নাইট্রোজেনযুক্ত ক্ষারকগুলোর স্ট্রাকচারটা আমরা করে নেব। কেমন? অ্যাডিনিনের স্ট্রাকচার, নর্মাল অ্যাডিনিন যদি আমরা দেখি, অ্যাডিনিন হচ্ছে সাইড বলয়যুক্ত একটা স্ট্রাকচার। পিউরিনগুলো সাইড বলয়যুক্ত স্ট্রাকচার এবং পিরিমিডিনগুলো হচ্ছে আমার সাইড বলয় থাকবে না। এগুলো হেটেরোসাইক্লিক বেঞ্জিন রিংয়ের মাধ্যমে এই স্ট্রাকচারগুলো গঠিত হয়। হেটেরোসাইক্লিক বেঞ্জিন বলয় বলা হয় এদের স্ট্রাকচার। যদি আমরা দেখি CN এরকম স্ট্রাকচার থাকবে। এটা হচ্ছে পিউরিনের স্ট্রাকচার। অন্যদিকে পিরিমিডিনের স্ট্রাকচার হচ্ছে CN
এটা হচ্ছে পিরিমিডিনের স্ট্রাকচার, এটা পিউরিনের স্ট্রাকচার। নাম্বারিংগুলো কীরকম হয়, 1 2 3 4 5 6 7 8 9, এদিকে 1 2 3 4 5 6, এইরকমভাবে যায় হচ্ছে পিরিমিডিন, এইরকমভাবে পিউরিন। তো এগুলো হচ্ছে হেটেরোসাইক্লিক বলয়, বেঞ্জিন বলয়। এবার এখানে আমরা পিউরিনগুলোর মধ্যে কি আছে, অ্যাডেনিন। তো অ্যাডেনিনের স্ট্রাকচার করে নিই একটা, ইন জেনারেল স্ট্রাকচার আমরা অ্যাডেনিনের করি। অ্যাডেনিন পিউরিনের সাধারণ গঠন, এটা কি পিউরিনের সাধারণ গঠন, পিরিমিডিনের সাধারণ গঠন। তো অ্যাডেনিনের গঠন আমরা করে নিই। অ্যাডেনিনের গঠনে বলছে 6 অ্যামিনো পিউরিন, অর্থাৎ 6 নম্বর কার্বন পজিশনে একটা অ্যামিনো গ্রুপ থাকবে। তো এখানে স্ট্রাকচারটা আমরা করি, CN CN C ডবল বন্ড CN CN, সাইড বলয় থাকবে পিউরিনগুলোতে, আমরা মাথায় রাখবো। কি বলছে 6 নম্বর কার্বন, 6 নম্বর কার্বন কোনটা ছিল, এটা। তাহলে এখানে একটা অ্যামিনো গ্রুপ দিই আমরা, NH2 অ্যামিনো গ্রুপ দিলাম, ব্যাস, আর কিছু এর মধ্যে অ্যাড করতে হবে না। এবার আমাকে দেখতে হবে যোজ্যতাগুলো নির্ণয় করতে হবে, যোজ্যতাগুলো ঠিকঠাক রয়েছে কিনা। কার্বনের যোজ্যতা 4, কিন্তু এখানে রয়েছে 3টে, তাই এখানে আমরা যদি দুটো হাত দিই তাহলে ডবল বন্ড হয়ে যাবে, কার্বনে 4টা হবে, কিন্তু নাইট্রোজেনের সমস্যা হয়ে যাবে, নাইট্রোজেনের 4টা হয়ে যাবে। তাহলে এখানে একটা ডবল বন্ড দিলে পারে কার্বনে 4টা হয়ে যাবে যোজ্যতা, নাইট্রোজেনের যোজ্যতা 3, 1 2 3 হয়ে গেল। আচ্ছা, এইখানে দেখো কার্বনের যোজ্যতা 2 রয়েছে, লাগবে 4, তাহলে এখানে একটা ডবল বন্ড দিই, তাহলে নাইট্রোজেনের 3 হয়ে গেল, এখানে একটা হাইড্রোজেন দিই, কার্বনের 4টা হয়ে গেল। আচ্ছা, এই কার্বন দুটোর 1 2 3 4, এই কার্বনের 1 2 3 4 হচ্ছে, নাইট্রোজেনের 1 2 3 হয়নি, 3, এখানে ডবল বন্ড দিলাম, এখানে 3 হয়ে গেল, কার্বনের 3 হয়ে আছে, আরেকটা লাগবে, এখানে একটা হাইড্রোজেন দিই, এখানে আরেকটা হাইড্রোজেন দিলে নাইট্রোজেনেরও 3টে হয়ে গেল। তাহলে এই হয়ে গেল আমার কার স্ট্রাকচার, অ্যাডেনিনের স্ট্রাকচার। একই রকমভাবে আমরা একটা পিরিমিডিনের স্ট্রাকচার করি। পিরিমিডিনের স্ট্রাকচার কি বলছে, থাইমিন 2,4 ডাইঅক্সি 5 মিথাইল পিরিমিডিন। সাধারণ গঠন থেকে আমরা স্ট্রাকচারটা করি। তো CN CN C ডবল বন্ড C, এর নাম্বারিংটা কীরকম ছিল, এই দিক থেকে ছিল 1 2 3 4, কী বলছে 2,4 ডাইঅক্সি, 2 নম্বর কার্বন ছিল, এটা অক্সো গ্রুপ, ডবল বন্ড দিয়ে দিতে হয়, এখানে একটা অক্সো গ্রুপ, কারণ এটা 4 নম্বর কার্বন ছিল। 2 4 ডাইঅক্সো, দুটো অক্সো, 5 মিথাইল, 5 নম্বরে বলছে মিথাইল, CH3 দিলাম, মিথাইল গ্রুপ অ্যাড হয়ে গেল। ওকে, তাহলে এই হয়ে গেল আমার থাইমিনের স্ট্রাকচার। এবার আমরা কার্বন আর নাইট্রোজেনের যোজ্যতাগুলো ব্যালেন্স করে নিয়ে টোটাল স্ট্রাকচারটাকে তৈরি করব। কার্বনের দেখো 1 2 3 4 হয়ে গেছে, নাইট্রোজেনের 1 2, নাইট্রোজেনের 3 লাগবে, কিন্তু এখানে যদি একটা নাইট্রোজেন ডবল বন্ড দিই, যেটা পিউরিনের ক্ষেত্রে করেছিলাম, এখানে করলে কিন্তু সেটা কার্যকরী হবে না, কারণ এখানে কার্বনের তাহলে 5টা যাবে। তাহলে এখানে একটা হাইড্রোজেন দিলে পরে নাইট্রোজেনের 3 হয়ে গেল, কার্বনের এখানে 4টে রয়েছে। আচ্ছা, নাইট্রোজেনের এখানে কটা রয়েছে, 1 2 3, কিন্তু এখানে যদি দিই কার্বনের 4টা হয়ে যাবে, কিন্তু এখানে দেওয়া হয় না, কার্বনের এখানে একটা হাইড্রোজেন দেওয়া হয়। তাহলে এইখানে একটা নাইট্রোজেনের হাইড্রোজেন দিলাম, তাহলে নাইট্রোজেনের 3 হয়ে গেল, কার্বনের 4 হয়ে গেল, এই কার্বনের 1 2 3 4, এই হয়ে গেল আমার থাইমিনের স্ট্রাকচার। এটা হচ্ছে কার, অ্যাডেনিনের স্ট্রাকচার, এটা হচ্ছে থাইমিনের স্ট্রাকচার। তো আমরা একটা পিউরিন, একটা পিরিমিডিনের স্ট্রাকচার করলাম। সিমিলারলি আমরা গুয়ানিনের স্ট্রাকচার করতে পারবো। আমরা এখানে গুয়ানিনের স্ট্রাকচারটা করে নিই। CN CN C ডবল বন্ড C বন্ড NCN। ওকে, গুয়ানিনের রাসায়নিক নাম কি, 2 অ্যামিনো 6 অক্সো, 2 অ্যামিনো, 2 নম্বর কার্বন কোনটা, এটা। তাহলে 2 নম্বর কার্বনের গ্রুপে একটা অ্যামিনো গ্রুপ দিই, 6 নম্বর 6 নম্বর কার্বনে একটা অক্সো গ্রুপ দিই, বাকি আমি ব্যালেন্স করব। ওকে, ঠিক একই রকমভাবে আমি সাইটোসিনের স্ট্রাকচার করি। সাইটোসিনের স্ট্রাকচারটা আমরা কীরকম দেখে নেব, CN CN C ডবল বন্ড C। সাইটোসিন কি বলছে, 2 অক্সো 4 অ্যামিনো, 2 নম্বরে অক্সো, 4 নম্বরে অ্যামিনো গ্রুপ থাকলো একটা। ওকে, বাদ বাকি আমি ব্যালেন্স করার চেষ্টা করব। কেমন, তো এখানে আমি ব্যালেন্স করে দিই। কার্বনের এখানে আছে, তাহলে এখানে যদি দিই কার্বনের 1 2 3 4 হবে না, তাহলে এখানে একটা হাইড্রোজেন দিই। নাইট্রোজেন অ্যামিনো গ্রুপ 3টা এখানে কার্বনের, তাহলে এখানে একটা ডবল বন্ড দিই, কার্বনের 4টা হয়ে গেল। আচ্ছা, নাইট্রোজেন এখানে ডবল বন্ড দাও, এখানে একটা হাইড্রোজেন দাও, এখানে একটা হাইড্রোজেন দাও, তাহলে আমার ব্যালেন্স হয়ে গেল, গুয়ানিনের স্ট্রাকচার হয়ে গেল, এটা হচ্ছে G। আচ্ছা, সাইটোসিনের ক্ষেত্রে নাইট্রোজেনের যদি আমি এখানে দিই, তাহলে কার্বনের আবার ওইদিকে হচ্ছে না, তাহলে এখানে ডবল বন্ড দিই,
কার্বনের 4টা হাত হয়ে গেল, নাইট্রোজেনের 3টে হয়ে গেল, এখানে কার্বনের 4টা হয়ে গেছে, নাইট্রোজেনের 2টো আছে, একটা এখানে হাইড্রোজেন দিলাম, এখানে হাইড্রোজেন দিই, হাইড্রোজেন, এই হয়ে গেল আমার সাইটোসিন বা সি। তাহলে এইভাবে করে নিয়ে আমরা নিউক্লিওটাইড যে ক্ষারকগুলো, পিউরিন এবং পিরিমিডিন ক্ষারকগুলোকে আমরা তৈরি করতে পারবো। এটা স্ট্রাকচার হয়ে গেল। এবার এই স্ট্রাকচারগুলো মিলিত হয়ে আমাকে ডিএনএ তৈরি করতে হবে। আমাকে কি তৈরি করতে হবে? ডিএনএ তৈরি করতে হবে, অর্থাৎ পলিনিউক্লিওটাইড চেন তৈরি করতে হবে। তো পলিনিউক্লিওটাইড চেন তৈরি করার আগে আমাকে বুঝতে হবে নিউক্লিওটাইড কী জিনিস, কারণ পলিনিউক্লিওটাইড মানে অনেকগুলো নিউক্লিওটাইড। তাহলে আগে আমাকে নিউক্লিওটাইড তৈরি করতে হবে। তো লেটস সি হোয়াট ইজ নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড হচ্ছে নিউক্লিওসাইড প্লাস ফসফরিক অ্যাসিড। এখানে প্রশ্নচিহ্ন আবার, নিউক্লিওসাইড কী জিনিস? নিউক্লিওসাইড হচ্ছে ডিঅক্সিরাইবোজ শর্করা প্লাস নাইট্রোজেনযুক্ত বেস, এটাকে বলা হয় নিউক্লিওসাইড। তাহলে ডিএনএ, নিউক্লিক অ্যাসিড আমরা পড়ছিলাম ডিএনএর গঠন, আমরা কি পড়ছিলাম? ডিএনএর গঠন। সেটা পড়তে গিয়ে আমরা নাইট্রোজেনযুক্ত ক্ষারকগুলোর গঠনচিত্র অঙ্কন করলাম, ডিএনএর গঠন। তো এই ডিএনএর গঠনে আমরা কি দেখতে পারবো যে এটা একটা দ্বিতন্ত্রী। কার মতে? 1953 সালে জেমস ওয়াটসন আর ফ্রান্সিস ক্রিক, এদের মডেল অনুসারে ডিএনএ হচ্ছে একটা প্যাঁচানো দ্বিতন্ত্রী মডেল, প্যাঁচানো দ্বিতন্ত্রী গঠন, তাই না? তো এই প্যাঁচানো দ্বিতন্ত্রী গঠনের দুটো তন্ত্র আছে। প্রতিটা তন্ত্র কি বলছে? নিউক্লিওটাইড শৃঙ্খল দিয়ে গঠিত, নিউক্লিওটাইড শৃঙ্খল দ্বারা গঠিত, বা পলিনিউক্লিওটাইড চেন দ্বারা বলতে পারি আমরা, আর পলিনিউক্লিওটাইড চেন বলতে পারি, পলিনিউক্লিওটাইড চেন। হোয়াট ইজ ডিএনএ? ডিএনএ ইজ এ পলিনিউক্লিওটাইড চেন। তো পলিনিউক্লিওটাইড বোঝার আগে আমাকে বুঝতে হবে নিউক্লিওটাইড কি জিনিস। নিউক্লিওটাইড, ওকে। নিউক্লিওটাইড মানে হচ্ছে, আমি কি বললাম একটু আগে, নিউক্লিওসাইড প্লাস ফসফরিক অ্যাসিড। নিউক্লিওসাইড, এখান থেকেও প্রশ্ন আসে, প্লাস ফসফরিক অ্যাসিড, নিউক্লিওসাইড প্লাস ফসফরিক অ্যাসিড। আচ্ছা, এখানে আবার প্রশ্ন চিহ্ন যে নিউক্লিওসাইড কি জিনিস? নিউক্লিওসাইড, নিউক্লিওসাইড কি জিনিস? নিউক্লিওসাইড হচ্ছে ডিঅক্সিরাইবোজ শর্করা, ডিঅক্সিরাইবোজ শর্করা, ডিঅক্সিরাইবোজ শর্করা প্লাস N2 যুক্ত ক্ষারক, এদেরকে আমরা বলছি নিউক্লিওসাইড। তাহলে আগে আমরা নিউক্লিওসাইড তৈরি করব, তারপর নিউক্লিওটাইড তৈরি করব, তারপর পলিনিউক্লিওটাইড চেন তৈরি করব। তো আগে আমরা নিউক্লিওসাইড তৈরি করি। কি বলছে? ডিঅক্সিরাইবোজ শর্করা প্লাস নাইট্রোজেনযুক্ত ক্ষারক। একটা আমরা ডিঅক্সিরাইবোজ শর্করা আগে অঙ্কন করি। এখানে আমরা কি করব? সবার প্রথমে এখন নিউক্লিওসাইডের গঠন করব। নিউক্লিওসাইডের গঠন। তো ডিঅক্সিরাইবোজ শর্করা আমরা এদিকে নিয়ে নিই। বারবার কার্বন আমরা লিখবো না, এখানে আমরা এটাকে এইভাবে সরলীকৃত করে নেব, দাগ দিয়ে দেব। HOH, HH, HOH, CH2OH, এখানে OH, 1 প্রাইম, 2 প্রাইম, 3 প্রাইম, 4 প্রাইম, 5 প্রাইম। 2 নম্বর কার্বনের একটা OH ছিল, সেখানে অক্সিজেনটা বেরিয়ে গেছে। তাহলে এটা ডিঅক্সিরাইবোজ শর্করা প্লাস নাইট্রোজেনযুক্ত ক্ষারক। আমরা নাইট্রোজেনযুক্ত ক্ষারক হিসাবে এখানে অ্যাডেনিনকে নিয়ে নিই। কাকে নেব? অ্যাডেনিন। অ্যাডেনিনের স্ট্রাকচারটা আমরা এইভাবে করি, বারবার গঠন চিত্র অঙ্কন করতে সময় লাগবে। সাইড বলয়টা করে দিই, এটা অ্যাডেনিন লিখে দিই আমরা। এখানে কি ছিল? অ্যামিনো গ্রুপ ছিল, ওকে। এখানে কি ছিল? অ্যামিনো গ্রুপ ছিল। আচ্ছা, এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে পিউরিনগুলো সব সময় 9 নম্বর কার্বন দিয়ে, আমরা এখানে কি মনে রাখবো? পিউরিনগুলো 9 নম্বর কার্বন দিয়ে রাইবোজ শর্করার সঙ্গে যুক্ত হয়। এটা আমরা মাথায় রাখবো নিউক্লিওসাইড গঠনের জন্য। পিউরিনগুলো 9 নম্বর, এখান থেকেও প্রশ্ন আসে, পিউরিনগুলো 9 নম্বর কার্বন দ্বারা শর্করার সঙ্গে যুক্ত হয়।
কারণ এই 9 নম্বর কার্বনে একটা হাইড্রোজেন ছিল, মনে করে দেখো এখানে একটা হাইড্রোজেন ছিল, এখানে একটা হাইড্রোজেন ছিল, ডবল বন্ড ছিল, এখানে ডবল বন্ড ছিল, এখানে ডবল বন্ড ছিল, এখানে একটা ডবল বন্ড ছিল। ওকে, এরকম একটা স্ট্রাকচার ছিল। অন্যদিকে পিরিমিডিনগুলো 1 নম্বর কার্বন দ্বারা শর্করার সঙ্গে যুক্ত হয়, এটা আমরা মাথায় রাখব। শর্করার সঙ্গে যুক্ত হয়। তো এই 9 নম্বর কার্বনটা এখানে আছে, এই 9 নম্বর কার্বন দিয়ে এর সাথে যুক্ত হবে। কিরকম স্ট্রাকচারটা দেখতে হবে, স্ট্রাকচারটা দেখতে এইরকম হয়ে যাবে। এই সাইডটা এটা এদিকে চেঞ্জ হয়ে যাবে, ঘুরে যাবে। এখানে ছিল আমার অ্যামিনো গ্রুপ, বাদ বাকি আমি আর লিখলাম না, এটা অ্যাডিনিন। তাহলে এইটা হয়ে গেল আমার কি একটা নিউক্লিওসাইড। এই যে স্ট্রাকচারটা তৈরি হলো, এখানে OH থাকবে, OH, সরি এটা বোধহয় উপরে OH ছিল, উপরে OH নিচে H ছিল, তাহলে এখানে একটা H থাকবে, অ্যাডিনিন, এখানে OH শুধু হাইড্রোজেন থাকবে, OH 3 নম্বর পজিশন, 1 প্রাইম, 2 প্রাইম, 3 প্রাইম, 4 প্রাইম, 5 প্রাইম। কারণ আমরা পরে পড়ব যে এই যে আমরা নিউক্লিওটাইড চেন তৈরি করব, তখন আমরা জানতে পারবো যে নিউক্লিওটাইড পলিনিউক্লিওটাইড চেন তৈরি হওয়াটা 5 প্রাইম প্রান্ত থেকে 3 প্রাইম প্রান্ত, 5 প্রাইম প্রান্ত থেকে 3 প্রাইম প্রান্তের দিকে সংগঠিত হয়। এরকমভাবে যেটা তৈরি হলো, তাহলে এটা আমার কি ডিঅক্সি রাইবোজ শর্করা, ডিঅক্সি রাইবোজ, আর তার সঙ্গে আমি যুক্ত করলাম একটা N2 যুক্ত ক্ষারক, নাইট্রোজেন যুক্ত ক্ষারক, নাইট্রোজেন আছে এই ক্ষারকের মধ্যে। এটা আমার কি তৈরি হয়ে গেল, নিউক্লিওসাইড। এই নিউক্লিওসাইডটা যেহেতু অ্যাডেনিনের সঙ্গে যুক্ত আছে, তাই এই নিউক্লিওসাইডের নাম হচ্ছে অ্যাডিনোসিন, অ্যাডিনোসিন। ওকে, তাহলে একটা নিউক্লিওসাইডের উদাহরণ আমরা পেয়ে গেলাম, অ্যাডিনোসিন। একই রকমভাবে আমরা গুয়ানিন যুক্ত করে দিতে পারি, থাইমিন যুক্ত করে দিতে পারি। তো আমরা স্ট্রাকচারগুলো এখানে আর করছি না, আমরা এখানে সরাসরি এবার নিউক্লিওটাইড তৈরি করব। আমরা নিউক্লিওসাইডের গঠন করেছি, এবার করব নিউক্লিওটাইড। নিউক্লিওটাইডের গঠনে আমরা কি বলেছি, নিউক্লিওসাইড প্লাস ফসফরিক অ্যাসিড, নিউক্লিওটাইডের গঠন। নিউক্লিওটাইডের গঠনে আমরা কি বলেছি, নিউক্লিওসাইড প্লাস ফসফরিক অ্যাসিড। তাহলে এখানে আমরা একটা নিউক্লিওসাইড নিয়ে নিই, এখানে আমরা কি নেব, নিউক্লিওসাইড, যেটা ওখানে করেছি অ্যাডিনোসিন, সাপোজ অক্সিজেন, সরলীকৃত করে নিচ্ছি। এটা আমার অ্যাডেনিন, কারণ এখানে অ্যামিনো গ্রুপ আছে 6 নম্বর কার্বন পজিশনে, এদিকে H, এদিকে H, OH, CH2OH। কেমন, এটা আমার একটা নিউক্লিওসাইড যার নাম অ্যাডিনোসিন। এর সঙ্গে আমি কি যুক্ত করব, ফসফরিক অ্যাসিড, ডবল বন্ড O, OH, ওকে, মাইনাস মাইনাস মাইনাস, এটা আমার ফসফরিক অ্যাসিড। নিউক্লিওসাইড প্লাস ফসফরিক অ্যাসিড, এই দুটো যুক্ত হয়ে তৈরি হবে নিউক্লিওটাইড। গঠনটা দেখতে কিরকম হবে আমরা দেখিনি। এই যে ফসফরিক অ্যাসিডটা, এই ফসফরিক অ্যাসিডটা কিন্তু এই যে 5 প্রাইম প্রান্তে CH2OH আছে, এই OH এর সঙ্গে এর যে কোনো একটা OH এর বিক্রিয়া হয়ে এ যুক্ত হবে। এই যে OH, এই OH এর সঙ্গে CH2OH এর বিক্রিয়া হবে এবং এই যুক্ত হবে। যুক্ত হয়ে যে স্ট্রাকচারটা তৈরি করবে সেটা দেখতে এইরকম। CH2O, কারণ এখানে এস্টার বন্ড তৈরি হবে, P, সুন্দর করে করি, CH2O, P ডবল বন্ড O, OH, কারণ আর একটা OH বেরিয়ে গেছে, এই OHটার সঙ্গে বিক্রিয়া হয়েছে, এখানে অক্সিজেন থেকে গেছে, জল বেরিয়ে গেছে এখান থেকে, দুটোর মাধ্যমে এই এস্টার বন্ধনী কীভাবে তৈরি হয় সেটা আমরা লিপিড তৈরির সময় দেখেছি, এখানে আর করলাম না। এদিকে থাকলো আমার নিউক্লিওটাইড বেসটা।
নাইট্রোজেনযুক্ত ক্ষারকটা অ্যাডেনিন NH2 ওকে H H H H OH OH এই হয়ে গেল আমার একটা স্ট্রাকচার কার নিউক্লিওটাইডের স্ট্রাকচার এটাকে আমরা বলতে পারি যেহেতু অ্যাডেনিন ছিল তো এর নাম হয়ে যাবে অ্যাডিনোসিন মনোফসফেট এর নাম কি অ্যাডিনোসিন মনোফসফেট মনে করে দেখো এটিপি ভাঙলে পারে কিন্তু এডিপি প্লাস পিআই তৈরি হয় এডিপি ভাঙলে পারে এএমপি প্লাস পিআই তৈরি হয় মনোফসফেট যেটাকে বলা হচ্ছে ডিএএমপি ডি কেন দিলাম ডিঅক্সি রাইবোজ শর্করা আছে তাই এটা একটা হয়ে গেল নিউক্লিওটাইড এবার অনেকগুলো নিউক্লিওটাইডকে আমি জোড়া লাগাবো এখানে প্রাইমগুলো খুব ইম্পর্টেন্ট 1 প্রাইম 2 প্রাইম 3 প্রাইম 4 প্রাইম 5 প্রাইম 5 প্রাইম প্রান্তে কি আছে লাস্টে OH আছে 3 প্রাইম প্রান্তে কি আছে OH আছে নেক্সট যেটা আমরা করব যে কি বলেছি এখানে আমরা একটা ডিএনএ যেটা নিউক্লিক অ্যাসিড সেই ডিএনএটা কি জিনিস পলিনিউক্লিওটাইড চেন এবং এটা দ্বিতন্ত্রী প্যাঁচানো দ্বিতন্ত্রী তাহলে আমরা একটা চেন আগে তৈরি করি তারপর না হয় দুটো চেন তৈরি করব একটা চেন তৈরি করতে গেলে কি তৈরি করতে হবে আমাকে পলিনিউক্লিওটাইড চেন তৈরি করতে হবে আমি এখানে কি তৈরি করেছি শুধুমাত্র একটা নিউক্লিওটাইড তৈরি করেছি তাহলে এবার অনেকগুলো নিউক্লিওটাইড আমাকে জোড়া লাগাতে হবে তো দেখি আমরা অনেকগুলো নিউক্লিওটাইড কীভাবে জোড়া লাগে একটু আগেই আমি বলছিলাম যে অনেকগুলো নিউক্লিওটাইড জোড়া লাগানোর যে নিয়ম সেটা হচ্ছে 5 প্রাইম প্রান্ত থেকে 3 প্রাইম প্রান্তের দিকে হয় কি হয় 5 প্রাইম প্রান্ত থেকে 3 প্রাইম প্রান্তের দিকে পলিমেরাইজেশন পদ্ধতিতে পলিনিউক্লিওটাইড তৈরি হয় পলিনিউক্লিওটাইড শৃঙ্খল তৈরি হয় তো এটা আমরা মাথায় রাখবো শৃঙ্খল তৈরি হয় এবং স্ট্রাকচারটা তৈরি করার সময় আমরা বুঝে নেব ওকে তাহলে চলো অনেকগুলো নিউক্লিওটাইড আমরা নিয়ে একটা চেন তৈরি করি পলিনিউক্লিওটাইড চেন আমরা এবার তৈরি করে নেব তো এখানে আমাদের মাথায় রাখতে হবে পলিনিউক্লিওটাইড চেন তৈরি করার সময় প্রথম যে নিউক্লিওটাইডটা থাকে সেটা সবসময় ট্রাইফসফেট হিসেবে থাকে পরবর্তী নিউক্লিওটাইডগুলো ট্রাইফসফেট হিসেবে যায় ঠিকই কিন্তু ওরা দুটো ফসফেটকে পাইরোফসফেট হিসেবে বের করে দেয় এবং একটা ফসফেটযুক্ত নিউক্লিওটাইড হিসেবে সে অ্যাড হয় কীরকম এখানে একটা আমি নিউক্লিওটাইড এই নিউক্লিওটাইডটাকে আমি সবার উপরে রাখছি এটাকে আমি নিয়ে নিচ্ছি এখানে রাইবোজ শর্করা এইখানে আমার H এইখানে আমার যুক্ত হয়ে আছে নাইট্রোজেনযুক্ত ক্ষারক যেটা হচ্ছে অ্যাডেনিন NH2 আর এদিকে আমার রয়েছে CH2O ফসফেট গ্রুপ ও ডবল বন্ড OH আমি এটাকে নিচেও রাখতে পারি এটা উপরে রেখেছিলাম এটা নিচে রাখলাম এইভাবে ওকে এখানে ছিল OH এইভাবে আমরা রাখতে পারি এখানে এখানে H এটা একটা নিউক্লিওটাইড এবার এর সঙ্গে আরও একটা নিউক্লিওটাইড আমি এখানে রাখলাম সাপোজ ধরো ও নীল কালি দিয়ে করি রাইবোজ শর্করা সিম্পলিফাইড করে দিই এখানে ধরো এবার থাইমিন যুক্ত করছি যেটা পিরিমিডিন তো পিরিমিডিনগুলো আমরা বলেছিলাম 1 নম্বর কার্বন দিয়ে যুক্ত হয় থাইমিনের কী ছিল 2,4-ডাইঅক্সো 5-মিথাইল পিরিমিডিন এখানে CH3 ছিল তাহলে এটা থাইমিন আমি বুঝে যাচ্ছি ওকে OH CH2O P OH ডবল বন্ড OH আমি অক্সিজেনটাকে নিচে করে নিলাম ওকে প্রাইমগুলো দিই 1 প্রাইম 2 প্রাইম 3 প্রাইম 4 প্রাইম এটা 5 প্রাইম ছিল ওকে এখানেও কি ছিল এটা 1 প্রাইম 2 প্রাইম 3 প্রাইম 4 প্রাইম এটা 5 নম্বর কার্বন ছিল এইভাবে আমরা এই জিনিসটার দিকে লক্ষ্য রাখো 5 প্রাইম টু 3 প্রাইম ডাইরেকশন 5 প্রাইম টু 3 প্রাইম ডাইরেকশন কি হবে পলিমেরাইজেশন হবে আমি এখানে আরও একটা নিউক্লিওটাইড নিই সাপোজ এখানে ধরো আমি এবার গুয়ানিন নিয়ে নিলাম তাহলে সাইড বলয় থাকবে যেহেতু এটা পিউরিন ওকে তো এটা জি লিখলাম বারবার স্ট্রাকচার করতে সময় লাগবে CH2O P OH ডবল বন্ড O এখানে H
তাহলে এই তিনটে নিউক্লিওটাইডকে আমি যুক্ত করার মাধ্যমে কি তৈরি করব, পলিনিউক্লিওটাইড চেন তৈরি করব। কিভাবে তৈরি হবে, ফসফোডাইএস্টার বন্ড তৈরির মাধ্যমে হবে। কি তৈরি হবে, ফসফোডাইএস্টার বন্ড তৈরির মাধ্যমে তৈরি হবে। প্রথমে এস্টার বন্ডটা নিউক্লিওসাইড থেকে নিউক্লিওটাইড তৈরি করার সময় তৈরি হয়েছিল, এটাকে বলা হয় এস্টার বন্ড। এই জায়গাটায় অক্সিজেন রয়েছে, তো প্রথম যে নিউক্লিওটাইডটা তৈরি করেছিলাম তখন একটা এস্টার বন্ড হয়েছিল। এবার এই নিউক্লিওটাইডগুলো যখন জোড়া লাগাবো তখন আরেকটা এস্টার বন্ড তৈরি হবে, যেটা কি হবে, ফসফেট। এই যে 5 প্রাইম প্রান্ত, ধরো এটা প্রথম, এর পরেরগুলো যুক্ত হতে যাচ্ছে। তো এই যে যুক্ত হবে, এ কি হচ্ছে, এর 1 প্রাইম, 2 প্রাইম, 3 প্রাইম, 4 প্রাইম, 5 প্রাইম। এই যে 5 প্রাইম, এই 5 প্রাইমে কি আছে, ফসফেট আছে। ফসফেটের কি আছে, OH। তো এটা 5 প্রাইমই ধরে নেব, 5 প্রান্ত ধরে নেব। এই 5 প্রান্ত, এবার এই যে OH আছে তার সঙ্গে বিক্রিয়া হবে, জল বেরিয়ে যাবে। আবার এই মলিকিউলটা, তার যে OH আছে, এই 3 প্রাইম প্রান্ত দেখো, তার OH এর বিক্রিয়া হবে, জল বেরিয়ে যাবে। দুটো OH আছে, তাহলে হাইড্রোজেন তৈরি করতে গেলে দুটো হাইড্রোজেন, একটা অক্সিজেন লাগবে, কিন্তু একটা অক্সিজেন পড়ে থাকবে, এখানেও তাই। তাহলে একটা অক্সিজেন পড়ে থাকলে এখানে যে বন্ডটা তৈরি হবে সেটাকে আমরা এস্টার বন্ড বলবো। এটা এবার মুছে দিই, এখানে ডাইরেক্টলি এইভাবে কি বন্ডটা আমরা তৈরি করে দিই। এখানে দেখো কিভাবে তৈরি হয়। OH ছিল, এখানে আর OH থাকলো না, এখানে অক্সিজেন যুক্ত হয়ে গেলো, এইভাবে বন্ড তৈরি হয়ে গেল। ওকে, অক্সিজেন হয়ে এখানে বন্ড তৈরি হয়ে গেলো। এখানেও তাই, হাইড্রোজেন বেরিয়ে গেছে জল হিসেবে। তাহলে এইখানে আমার কি হচ্ছে, এখানে একটা অক্সিজেন থাকছে আর ফসফরাসের সঙ্গে এইভাবে বন্ড তৈরি করে আছে। ওকে, তাহলে এইভাবে করে নিয়ে আমার একটা পলিনিউক্লিওটাইড চেন তৈরি হচ্ছে। একটা পলিনিউক্লিওটাইড চেন কোন দিক থেকে কোন দিকে হলো, 5 প্রাইম টু 3 প্রাইম ডাইরেকশন, 5 প্রাইম টু 3 প্রাইম ডাইরেকশন। এটা কি বলা হচ্ছে, যে পলিমারাইজেশন অলওয়েজ টেক্স প্লেস টুয়ার্ডস ফ্রম 5 প্রাইম টু 3 প্রাইম। 5 প্রান্ত থেকে 3 প্রান্তের দিকে পলিনিউক্লিওটাইড চেন তৈরি হচ্ছে। এবং এই যে চেনটা তৈরি হলো, এটা কি বলা হচ্ছে আবার সুগার ফসফেট ব্যাকবোন। কারণ দেখো, এটা সুগার, রাইবোজ সুগার, সুগার সুগার, এটা ফসফেট, এটা একটা ব্যাকবোন তৈরি হলো, সুগার ফসফেট ব্যাকবোন। খুব সিম্পল একটা ছবি তোমরা দেখেছো, বইয়ের মধ্যে রয়েছে এরকম করে, সুগার, এদিকে নিউক্লিওটাইড বেস, ওকে, আর এদিকে ফসফেট দিয়ে আবার এই সুগার যুক্ত হচ্ছে কার সঙ্গে, এখানে আবার একটা সুগারের সঙ্গে যুক্ত হচ্ছে ফসফেট, নিউক্লিওটাইড বেস, আবার ফসফেট যুক্ত হচ্ছে নিউক্লিওটাইড বেস, ক্ষারকগুলো। আচ্ছা, এখানে আমরা যদি অ্যাডেনিন দিলাম, ধরো এখানে অ্যাডেনিন, সাপোজ এখানে গুয়ানিন, এখানে আমি থাইমিন দিলাম। ওকে, স্ট্রাকচারগুলো পড়ছি না। তাহলে এইটা কি ছিল আমার, এইটা ছিল আমার 5 প্রাইম প্রান্ত, তাহলে এটা 5 প্রাইম প্রান্ত হয়ে গেল। আর এই প্রান্তে কি রয়েছে, 3 প্রাইম প্রান্ত। তাহলে এটা যদি 5 প্রাইম প্রান্ত ওইদিকে হয়, 3 প্রাইম প্রান্ত ওইদিকে হয়, হ্যাঁ, তাহলে উল্টো দিকে কি হবে, যে চেন, কারণ ডিএনএ হচ্ছে দ্বিতন্ত্রী একটা গঠন। ডিএনএ আমরা কি পড়েছি, ডিএনএ হচ্ছে দ্বিতন্ত্রী গঠন, দুটো চেন থাকে, এবং পরেরটা কিন্তু অ্যান্টি প্যারালাল হয়। পরের যে চেনটা সেটা উল্টোমুখী হবে। কীরকম, ধরো এইরকম একটা স্ট্রাকচার আমরা দেখতে পারবো। এই সুগার, এই তার ফসফেট, আর এই তার নাইট্রোজেন বেস। তাহলে এখানে থাইমিন ছিল, তাহলে এখানে নাইট্রোজেন বেস কী হবে, অ্যাডিনিন। অ্যাডিনিনের সঙ্গে সবসময় থাইমিন বাইন্ড করে, আমরা জানি। অ্যাডিনিনের সঙ্গে থাইমিন বাইন্ড করে দুটো হাইড্রোজেন বন্ধনী দ্বারা, এবং গুয়ানিনের সঙ্গে সাইটোসিন বাইন্ড করে 3টে হাইড্রোজেন বন্ধনী দ্বারা, বেস পেয়ার নীতি অনুযায়ী। ঠিক আছে, ওয়াটসন এবং ক্রিকের যে বেস পেয়ার নীতি, সেই অনুযায়ী অ্যাডিনিন সবসময় থাইমিনের সঙ্গে দুটো হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত হবে, এবং গুয়ানিন সবসময় সাইটোসিনের সঙ্গে 3টে হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত হবে, অ্যাকর্ডিং টু ওয়াটসন অ্যান্ড ক্রিক বেস পেয়ার রুলস। এটা আচ্ছা, এটা এবার যুক্ত হবে ফসফেট দিয়ে। এর সঙ্গে আর একটা আমার রাইবোজ শর্করা থাকবে। এই রাইবোজ শর্করার আবার এখানে আমার ধরো কে রয়েছে, গুয়ানিন যদি হয় তাহলে এখানে সাইটোসিন থাকবে। আচ্ছা, আবার ফসফেট, এখানে আমার আবার একটা শর্করা, এখানে আমার একটা বেস, এখানে অ্যাডিনিন আছে, তাহলে এখানে থাইমিন থাকবে। ওকে, তাহলে এইটা কী হয়ে গেলো, এটা যদি 5 প্রাইম টু 3 প্রাইম হয়, তাহলে এইদিকে 5 প্রাইম, এদিকে আমার কে রয়েছে 3 প্রাইম, দুটো উল্টো দিকে হচ্ছে। একটা 5 প্রাইম টু 3 প্রাইম যদি এইদিকে হয়, তাহলে ওটা 5 প্রাইম টু 3 প্রাইম এই দিক থেকে হবে, এবং এই দুটোর মধ্যে বন্ধনী তৈরি হবে। এখানে 3টে বন্ধনী দেখতে পারবো আমরা, এখানে দুটো বন্ধনী দেখতে পারবো আমরা। এই গঠনটাকে আমরা বলছি তখন সুগার ফসফেট ব্যাকবোন। এইটাই হয়ে গেল আমার ডিএনএর গঠন।
এটাই হয়ে গেল আমার ডিএনএ এর মলিকিউলার স্ট্রাকচার। এটাকে আমরা কি বলছি? ডিএনএ এর মলিকিউলার স্ট্রাকচার। এই নর্মালি আমরা ডিএনএ কে কি হিসেবে দেখেছি? নর্মালি আমরা ডিএনএ কে এইভাবে দেখেছি, প্যাঁচানো দ্বিতন্ত্রী একটা গঠন। ওকে, প্যাঁচানো দ্বিতন্ত্রী। তাহলে এটা যদি 5 প্রাইম প্রান্ত হয়, এইভাবে আসছে, এতে এটা 3 প্রাইম প্রান্ত, তাহলে এটা 3 প্রাইম প্রান্ত হবে, এটা 5 প্রাইম প্রান্ত হবে। এখানে আমরা ডবল বন্ড বা বেস পেয়ারগুলো দেখেছি। ওয়াটসন এবং ক্রিকের, এইটা ছিল ডিএনএর দ্বিতন্ত্রী প্যাঁচানো মডেল। এটাকে আমরা মলিকুলার বেসিসে এই স্ট্রাকচারটা করলাম। এটাকে আমরা কি বলছি? সুগার ফসফেট ব্যাকবোন। ওকে, কেমন? তাহলে এই হয়ে গেল আমার ডিএনএ এর মডেল স্ট্রাকচার গঠন বাই পলিমেরাইজেশন আর পলিনিউক্লিওটাইড চেইন সিনথেসিস। এবার এখানে আমরা কিছু ছোট প্রপার্টিজ কিছু ডিএনএ পড়ে নেব, তাহলে আমার ডিএনএ সম্পর্কে মোটামুটি যে ধারণা, যে প্রশ্নগুলো আসতে পারে সেটা আমাদের হয়ে যাবে। এই ডিএনএ এর মধ্যে দুটো চেন আমরা দেখতে পাচ্ছি। দুটো চেনের এই জায়গাটা একটা যদি আমি কাল্পনিক অক্ষরেখা ধরি, এই জায়গাটায় সাপোজ এই জায়গাটা বরাবর একটা অক্ষরেখা আছে, একটা কাল্পনিক অক্ষরেখা থাকতেই পারে ডিএনএটার, এই কাল্পনিক অক্ষরেখা। এই কাল্পনিক অক্ষরেখা থেকে ওয়াটসন অ্যান্ড ক্রিকের যে মডেল, ওয়াটসন অ্যান্ড ক্রিক এরা যে মডেলটা দিয়েছিল সেই মডেলটার নাম কিন্তু বিডিএনএ। তোমরা কি জানো সেটা বিডিএনএ? প্রশ্ন আসতে পারে। ওয়াটসন অ্যান্ড ক্রিক যে ডিএনএটা আবিষ্কার করেছিলেন সেটা কী ধরনের ডিএনএ? সেটা বিডিএনএ। সেটা কী ডিএনএ? বিডিএনএ। ডিএনএ অনেকগুলো ভাগ রয়েছে, প্রায় 6 ধরনের ডিএনএ থাকতে পারে, ঠিক আছে? এ ডিএনএ, বি ডিএনএ, জেড ডিএনএ, সি ডিএনএ, টি ডিএনএ, এরকম 6 ধরনের ডিএনএ থাকতে পারে। তার মধ্যে ওয়াটসন অ্যান্ড ক্রিক যে ডিএনএটা দিয়েছিল মডেল, সেটা কিন্তু বিডিএনএ মডেল দিয়েছিল। তো এখানে একটা কাল্পনিক অক্ষরেখা যদি আমি ধরে নিই, তো সেই কাল্পনিক অক্ষরেখা থেকে এই টোটাল ডিএনএর যে ব্যাস, এই টোটাল ডিএনএর যে ব্যাস, এই টোটাল ডিএনএটা এখানে অবধি, তাই না? এই টোটাল ডিএনএটা এইভাবে আছে। এই টোটাল ডিএনএর ব্যাস কিন্তু 20 অ্যাংস্ট্রম। তাহলে দুই পাশে কত করে আছে? 10 অ্যাংস্ট্রম করে আছে। এদিকে 10 অ্যাংস্ট্রম, এদিকে 10 অ্যাংস্ট্রম। ওকে, প্রশ্ন আসে যে বিডিএনএর ব্যাস কত? 20 অ্যাংস্ট্রম। এটা কি ব্যাস? বিডিএনএর ব্যাস কত? 20 অ্যাংস্ট্রম। এটা প্রশ্ন আসতে পারে এখান থেকে। আচ্ছা, এই যে প্যাচ, একটা হেলিক্স, একটা প্যাচ কমপ্লিট হলো, এইখান থেকে নিয়ে এইখান অবধি যে একটা প্যাচ, এটা একটা প্যাচ। ওকে, এই প্যাচ এর যে লেন্থ সেটা হচ্ছে 34 অ্যাংস্ট্রম, 34 অ্যাংস্ট্রম। এবং বলছে প্রতি পাকে, এটাকে কি বলা হচ্ছে? প্রতি পাকে 10টি করে N2 যুক্ত ক্ষারক থাকে। প্রতি পাকে কটা করে ক্ষারক থাকে? 10টা। মানে এইটুকুনি জায়গার মধ্যে 10টা ক্ষারক আছে, মধ্যে কথা। ধরো সাপোজ এটা অ্যাডিনিন, এটা গুয়ানিন, এটা থাইমিন, এটা সাইটোসিন, ধরো আবার অ্যাডিনিন 1 2 3 4 5, আবার থাইমিন, আবার সাইটোসিন, আবার গুয়ানিন 1 2 3 4 5 6 7 8, গুয়ানিন, আবার থাইমিন, আবার অ্যাডিনিন। তো এই যে আমার পাকটা কমপ্লিট হলো, এখানে আমার 10টা নিউক্লিওটাইড আছে। তো যেহেতু টোটালটার লেন্থ 34 অ্যাংস্ট্রম, তাহলে প্রত্যেকটার মধ্যে ডিস্টেন্স কত? জি আর সি এর মধ্যে ডিস্টেন্স কত? টি আর সি এর মধ্যে ডিস্টেন্স কত? টি আর সি বা জি আর টি এর মধ্যে ডিস্টেন্স কত? বলছে প্রতি ক্ষারকের দূরত্ব কত? প্রতিটি ক্ষারকের দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। কারণ টোটাল জায়গাটা আমার 34 অ্যাংস্ট্রম আর এখানে আমার 10টা আছে, তাহলে মাঝের গ্যাপটা হয়ে গেল 3.4 অ্যাংস্ট্রম। এইখান থেকে কিন্তু প্রশ্ন অনেক সময় চলে আসে, এখান থেকে প্রশ্ন দেওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে এটা বিডিএনএ স্ট্রাকচার আমরা পড়ে নিলাম। ওকে, আচ্ছা, এইখানে আবার আরেকটা সূত্র আমাদের খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে চারগফের সূত্র। কার সূত্র? চারগফের সূত্র। কার সূত্র? চারগফের সূত্র। কি বলছে না, ডিএনএর প্রতিটি তন্ত্রে যে পরিমাণ পিউরিন থাকে, প্রতিটি তন্ত্রে যে পরিমাণ পিউরিন থাকে তার সমপরিমাণ পিরিমিডিন, সমপরিমাণ কি? পিরিমিডিন
সমপরিমাণ পিরিমিডিন বিপরীত তন্ত্রে থাকে, বিপরীত তন্ত্রে থাকে। কেমন, কিভাবে বোঝাচ্ছে? এই যে তন্ত্রটা আমরা করলাম, এখানে যতগুলো পিউরিন আছে, পিরিমিডিনও আছে, এখানে যতগুলো পিউরিন আছে তার উল্টো দিকে টোটালটাতে যতগুলো পিউরিন থাকবে তার উল্টো দিকে ততগুলো পিরিমিডিন থাকবে। কিভাবে? অ্যাডেনিন আর গুয়ানিন যদি পিউরিন হয়, আমি ধরে নিলাম যতগুলো অ্যাডেনিন আর গুয়ানিন এইদিকে আছে ঠিক ততগুলোই থাইমিন আর সাইটোসিন উল্টো চেনটাতে আছে। ওকে, এটা কি বলছে? চারগফের সূত্র। এটাকে কি বলা হচ্ছে? চারগফের সূত্র। এই যে ডিএনএ, এই ডিএনএ কিন্তু জলে, অ্যালকোহলে দ্রবীভূত হয়। ডিএনএ কিসে? জলে, অ্যালকোহলে দ্রবীভূত হয়। ডিএনএর একটা চার্জ আছে, দেখতে পাচ্ছ ফসফরিক অ্যাসিড নেগেটিভ, ওকে, OH থাকে এখানে। তো ডিএনএর যে চার্জ সেটা কিন্তু নেগেটিভ, ডিএনএ নেগেটিভ চার্জড। ডিএনএ কি? নেগেটিভলি চার্জড। ডিএনএ নেগেটিভলি চার্জড মলিকিউল। প্রশ্ন আসতে পারে ডিএনএ ধনাত্মক না ঋণাত্মক আধানযুক্ত একটা কণা বা অণু। ডিএনএ একটা নেগেটিভলি চার্জ মলিকিউল। তো যেহেতু এটা নেগেটিভলি চার্জ মলিকিউল, তাই এটাকে আমরা কি করতে পারি? তড়িৎ ক্ষেত্রে দিলে পারে এর মুভমেন্ট দেখতে পারবো, এবং এর মুভমেন্টটা টুয়ার্ডস অ্যানোড হবে। কার দিকে হবে? অ্যানোডের দিকে, অ্যানোডের দিকে, অ্যানোডের দিকে সরে যাবে। যে পদ্ধতিতে ডিএনএকে এইভাবে আলাদা করা হয় সেটাকে বলা হয় অ্যাগারোজ জেল ইলেকট্রোফোরেসিস। জেল ইলেকট্রোফোরেসিস। আমরা এগুলো প্রপার্টিসগুলো পড়ছি কতগুলো। তারপরে ডিএনএ একটা নির্দিষ্ট তাপমাত্রা যদি দেই আমরা, অধিক তাপমাত্রা দিলে পারে, অধিক তাপমাত্রায় ডিএনএ এর যে হাইড্রোজেন বন্ডগুলো আছে, হাইড্রোজেন বন্ড একটা উইক বন্ড আমরা জানি, হাইড্রোজেন বন্ডগুলো ভেঙে যায়। অধিক তাপমাত্রায় ডিএনএর হাইড্রোজেন বন্ড ভেঙে যায় এবং ডিএনএ স্ট্রাকচারটা সেরকম থাকে না, এটাকে বলা হয় ডিন্যাচুরেশন। এটাকে কি বলা হয়? ডিন্যাচুরেশন। আবার এই তাপমাত্রাটা যদি আমরা আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারি সেটা আবার জোড়াও লেগে যায়। তাহলে ডিন্যাচুরেশন, আবার তাপমাত্রা পূর্বের অবস্থায় এলে, পূর্বের অবস্থায় এলে হাইড্রোজেন বন্ড জোড়া লেগে যায়। হাইড্রোজেন বন্ড জোড়া লেগে যায়, একে রিন্যাচুরেশন বলা হয়। একে কি বলে? রিন্যাচুরেশন বলে। তাহলে ডিএনএর একটা প্রপার্টি হচ্ছে ডিন্যাচুরেশন এবং রিন্যাচুরেশন। আচ্ছা, এই ডিএনএ কিন্তু ইউভি লাইট রে অ্যাবজর্ব করতে পারে। ডিএনএ কি করতে পারে? ইউভি রে শোষণ করতে পারে, ইউভি রে অ্যাবজর্ব করতে পারে। এবং এটা যখন একতন্ত্রী অবস্থায় থাকে, এটি সিঙ্গেল স্ট্র্যান্ডেড থাকলে পারে, মানে দুটো স্ট্র্যান্ড আছে ভেঙে গেছে, একটা স্ট্র্যান্ড হয়ে গেছে, সিঙ্গেল স্ট্র্যান্ড অবস্থায় বেশি শোষণ করে। সিঙ্গেল স্ট্র্যান্ড অবস্থায় 200 ন্যানোমিটারের আলো, যেটা কিনা ইউভি রে তার ওয়েভলেন্থ 200 ন্যানোমিটার আলো বেশি অ্যাবজর্ব করে, বেশি শোষণ করে। এটাকে বলে হাইপারক্রোমিক শিফট। এই ঘটনা কি বলে? হাইপারক্রোমিক শিফট। তাহলে হাইপারক্রোমিক শিফট কি বা কাদের মধ্যে দেখা যায়, এটা একটা প্রশ্ন আসতে পারে। ওকে, তো এইগুলো হচ্ছে ডিএনএর প্রপার্টি। আচ্ছা, ডিএনএর একটা কাজের দিকে যদি যাই, ডিএনএর কি বংশগতির ধারক ও বাহক বা কোডস বিয়ার করে। ডিএনএ কি করে? কিছু প্রোটিনের জন্য স্পেসিফিক কোড বহন করে। প্রোটিনের জন্য, প্রোটিন তৈরির জন্য, প্রোটিন তৈরির জন্য কোড বহন করে, যা এমআরএনএ তৈরি করে। আমরা আরএনএ নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করব। আপাতত এই ভিডিওতে আমরা ডিএনএ সম্পর্কে আলোচনা করলাম। প্রোটিন করে যা এমআরএনএ তৈরি করে। ওকে, তো এখানে আমরা একটা জিনিস জেনে নেব লাস্ট, সেটা হচ্ছে ডিএনএ থেকে ডিএনএ তৈরি করা যায়। ডিএনএ থেকে কি তৈরি করা যায়? ডিএনএ তৈরি হয়, যেটাকে বলে রেপ্লিকেশন। যেটাকে কি বলে? রেপ্লিকেশন। ডিএনএ প্রতিলিপিকরণ, রেপ্লিকেশন। ডিএনএ থেকে আবার এমআরএনএ তৈরি হয়,
যেটাকে আমরা বলি ট্রান্সক্রিপশন। ডিএনএ থেকে কি তৈরি হয়? এমআরএনএ, এবং এমআরএনএ থেকে তৈরি হয় আমার প্রোটিন। ওকে, তাহলে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, আর এদিকে হলো আমার ট্রান্সলেশন। এই তিনটাকে একত্রে বলা হচ্ছে সেন্ট্রাল ডগমা। তিনটাকে একত্রে কি বলা হয়? সেন্ট্রাল ডগমা। ওকে, এই তিনটাকে একত্রে বলা হয় সেন্ট্রাল ডগমা। ওকে, তো এই হয়ে গেল আমার নিউক্লিক অ্যাসিডের মধ্যে ডিএনএর প্রপার্টিজ, ডিএনএর গঠন, ডিএনএর ভাগ, এডিএনএ। আচ্ছা, এখানে বিডিএনএ সম্পর্কে আমরা বললাম। এই বিডিএনএ আর একটা প্রপার্টি এখানে আমরা বলে দিই, সেটা হচ্ছে এটা যখন মুভ করে, এটা যখন পেঁচায়, সেটা ডান দিক হয়ে পেঁচায় বা দক্ষিণ দিক হয়ে পেঁচায় অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো এটার ঘূর্ণন যেটা হয় সেটা দক্ষিণাবর্তী পাক দেখা যায় বিডিএনএর। ওকে, আমরা এটাগুলি মনে রাখবো। ক্লিয়ার? তো নেক্সট ভিডিওতে আমরা আরএনএ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।